বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে একথা দেশের একটি শিশুও জানে কারণ শিশু কিশোরদেরকে ব্যবহার করে 2024 সালের জুলাই আগস্টে দেশি বিদেশি শক্তি বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটিয়েছিল। আর ক্ষমতা দখল করেই পাকিস্তান থেকে কন্টেইনার ভরে ভরে বাংলাদেশে এসেছিল অস্ত্র আর মাদক। এখন আবার পৃথিবীর শক্তিধর দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশে তাদের শত্রু সংগঠন রয়েছে, যার অর্থ হচ্ছে বাংলাদেশকে আক্রমণের জন্য তাদের আর কোনো অজুহাতের প্রয়োজন হবে না। ওদিকে বাংলাদেশের পুরনো শত্রু পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ঘিরে তাদের সমর পরিকল্পনা সাজাচ্ছে, তাতে যে কোনো সময় একটি যুদ্ধ বেঁধে গেলে অবাক হবেন না। এবার আসুন একটু ভূগোল বুঝি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের গহীন পাহাড়ি অরণ্যের কিনারায় দাঁড়িয়ে আছে দারা আদম খেল নামের একটি গ্রাম। এই গ্রামের বাসিন্দাদের মূল পেশা হলো অবৈধ অস্ত্র তৈরি আর বিক্রি। মাত্র 3000 রুপিতে সেখানে পাওয়া যায় অটোমেটিক পিস্তল, রিভলভার, শটগান, এমনকি কালাশনিকভ রাইফেল। আধুনিক যে কোনো অস্ত্রের মাস্টারপিস বা কপি সেখানে মাত্র একদিনেই তৈরি হয়। পাকিস্তান এবং আফগানিস্তানের সশস্ত্র সংগঠনগুলোর অস্ত্রের অন্যতম যোগানদাতা এই গ্রামটি। এখন প্রশ্ন হলো, এই গ্রামের সাথে বাংলাদেশের কি সম্পর্ক আছে এবং সেটা অত্যন্ত ভয়াবহ। আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ি এলাকার একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনে র‍্যাব 4 অভিযান চালিয়ে উদ্ধার করেছে একটি রিভলভার। সেই অস্ত্রের গায়ে খোদাই করা আছে মেড ইন পাকিস্তান। এর মাত্র কিছুদিন আগে ফরিদপুরের মধুখালীতে অভিযানে পাওয়া গেছে আরেকটি পাকিস্তানি রিভলভার। দুটোই পাকিস্তানি, দুটোই বাংলাদেশের মাটিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করুন, বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো স্থল সীমান্ত নেই। ভারত হয়ে পাকিস্তানি অস্ত্র আসার সম্ভাবনা কতটুকু আপনার বলে মনে হয়? আমি মনে করি 0। তাও যে আসে না একদমই তা নয়। তাহলে এই অস্ত্র এলো কিভাবে, কারা আনলো? উত্তর একটাই, অবৈধ ইউনূস সরকারের প্রত্যক্ষ ছত্রছায়া এবং প্রশাসনিক সুবিধা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। ইউনূস রাস্তা তৈরি করে দিয়ে গেছে আর তারেক রহমানের বর্ধিত সরকার সেই রাস্তায় বাকি কার্যক্রম সম্পাদন করে চলেছে। মনে করুন, তথাকথিত গণ অভ্যুত্থানের পরপরই পাকিস্তান থেকে আগত পণ্যের ইন্সপেকশন শতভাগ তুলে নেওয়া হয়েছিল। এরপর ঘন ঘন পাকিস্তান থেকে জাহাজ বোঝাই করে কনসাইনমেন্ট আসতে শুরু করে। একটি জাহাজের কন্টেইনার খুলে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের বিস্ফোরক পাওয়া গিয়েছিল। তারপর 3টি ট্রাকে সেই পণ্য রাতের আধারে অদৃশ্য বা ভ্যানিশ হয়ে গেছে। পাকিস্তান থেকে আসা কন্টেইনারে পোস্তদানা বা পপি সিড আটক হয়েছে। একটি খালি জাহাজ থেকে উদ্ধার হয়েছে 8 নাবিকের মৃতদেহ। এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন? না, এগুলো একটি সুশৃঙ্খল আন্তর্জাতিক জঙ্গিবাদী লজিস্টিক চেইনের অংশ। আর এখানেই দারা আদম খেলের সাথে বাংলাদেশের যোগসূত্রটা স্পষ্ট হয়ে উঠেছে। জুলাই সন্ত্রাসীদের নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই স্বীকার করেছিলেন, আমরা সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলাম। কি দিয়ে সশস্ত্র বিপ্লব করবেন তারা? কোথা থেকে এসেছিল সেই অস্ত্র? সেই অস্ত্র এখন কোথায়? সাম্প্রতিককালে নিষিদ্ধ সংগঠন আকসার সদস্যদের কাছ থেকে ড্রোন, বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর তাদের সঙ্গে তেহরিকে তালিবান পাকিস্তানের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। এমনকি বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার পাওয়া গেছেন টিটিপির ডেরায়। সশস্ত্র বাহিনীর ভেতরেও ছড়িয়ে পড়েছে উগ্রপন্থার ভয়ঙ্কর বিষ। এই পরিস্থিতিতে এবার মাথায় আনুন আরেকটি ভয়াবহ খবর। 1971 সালে মুক্তিবাহিনী এবং ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর বঙ্গোপসাগরে পাকিস্তানি নৌবাহিনীর উপস্থিতি কার্যত বিলুপ্ত হয়ে গিয়েছিল। 55 বছর পর এখন পাকিস্তান নতুন করে সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে বঙ্গোপসাগরে বাংলাদেশের কাঁধে ভর করে। চীনে তৈরি হাঙর শ্রেণীর সাবমেরিন
সদ্য করাচিতে পৌঁছেছে এবং পাকিস্তান নৌবাহিনীর কর্তারা প্রকাশ্যে বলছেন এই সাবমেরিন বঙ্গোপসাগরে দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখবে। এই সাবমেরিনে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি, ফলে দীর্ঘদিন জলের নিচে লুকিয়ে থাকতে পারবে, ধরা পড়বে না সহজে। পাকিস্তান মোট 8টি এই শ্রেণীর সাবমেরিন আনার পরিকল্পনা করেছে। 1971 সালে ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস খুকরি ডুবিয়ে দেওয়া সাবমেরিনের নাম ছিল পিএনএস হ্যাঙ্গার। এখনো সেই একই নাম বেছে নিয়েছে পাকিস্তান। এটা কি কেবল ঐতিহ্য, না একটা বার্তা, একটা হুঁশিয়ারি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে অস্থিতিশীল করার একটা হুঁশিয়ারি, বা ভারতের সঙ্গে যুদ্ধ করারও একটা হুঁশিয়ারি? আর ঠিক এই সময়ে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুবেন আজারে ঘোষণা করেছেন বাংলাদেশে হামাসের কার্যকলাপ চলছে এবং ইসরায়েল তার উপর নজর রাখছে। মানে কার উপর? বাংলাদেশের উপর। তিনি পাকিস্তান এবং বাংলাদেশ দুটো দেশের নাম একসাথে উচ্চারণ করেছেন। যে দেশ একবার কোনো দেশকে সন্ত্রাসবাদের আতুর ঘর হিসেবে চিহ্নিত করে, সে দেশ পরবর্তী পদক্ষেপ নিতে বেশি সময় নেয় না, ইতিহাস সাক্ষী। আর এই ঘোষণার রাজনৈতিক মানে হলো বাংলাদেশকে আক্রমণের জন্য যে কোনো শক্তিধর দেশের কাছে এখন আর কোনো বাহানার অভাব থাকবে না। এর মধ্যে দেশের ভেতর কি হচ্ছে দেখুন। হোলি আর্টিজান হামলার 9 বছরের মাথায় ঢাকার পুলিশ কমিশনার বলেছিলেন বাংলাদেশে জঙ্গি নেই। আবার একই দিনে পুলিশের মহাপরিদর্শক বলেছিলেন জঙ্গি নেই, কথা বলা যাবে না। দুইজন কর্তৃপক্ষের দুই রকম কথা। এটা কি অজ্ঞতা নাকি পরিকল্পিত গোপনীয়তা? মালয়েশিয়ায় 36 জন বাংলাদেশি আইএস মতাদর্শ প্রচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। 5ই আগস্টের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া 700 বন্দীর মধ্যে 70 জন অতি ঝুঁকিপূর্ণ জঙ্গি এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। জামিনে বের হয়ে গেছেন 174 জন জঙ্গি। আর হোলি আর্টিজানে শহীদ পুলিশ কর্মকর্তাদের ভাস্কর্য দীপ্ত শপথ গুড়িয়ে সেখানে সাটানো হয়েছে নিষিদ্ধ হিজবুত তাহরীরের পোস্টার। আপনারা ভুলে গেছেন? আপনার কি মনে হয় এটা নিছক ভাঙচুর নাকি একটা ঘোষণা? রাষ্ট্র এখন কাদের হাতে তার প্রমাণ। সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো এই পুরো চিত্রটাকে যখন একসাথে জোড়া দিয়ে দেখবেন, তখন একটা ভীষণ স্পষ্ট ছবি আপনার সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠবে। দেশের ভেতরে পাকিস্তানি অস্ত্র, মাদ্রাসায় জঙ্গি ঘাঁটি, কারামুক্ত সন্ত্রাসী জঙ্গি, বাইরে থেকে পাকিস্তানের নৌ সামরিক চাপ, ইসরায়েলের মনিটরিং এবং বিশ্ব শক্তির সন্দেহের তীর, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের গলায় যে ফাঁস তৈরি হচ্ছে সেটা কে পরিয়েছে বলুন তো? যারা তথাকথিত গণ অভ্যুত্থানের নামে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে সেই অবৈধ ইউনূস সরকার এবং তার উত্তরসূরি এখন তারেক রহমানের সরকার। একটা সাজানো গোছানো বাংলাদেশকে ইউনূস জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, আর সেই জঙ্গি রাষ্ট্রকে তারেক রহমান জঙ্গিদের হাতে তুলে দেওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলেছেন। মেড ইন পাকিস্তান লেখা রিভলভার শুধু একটি অস্ত্র নয়, এটি একটি সতর্ক বার্তা। বারবার আমি বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ এখন সেই অস্ত্রের নলের মুখে দাঁড়িয়ে। এই বদনজর থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে আগে চিনতে হবে কারা এই বদনজর ডেকে এনেছে। আজ বাংলাদেশের সামনে তাই একাধিক স্তরের নিরাপত্তা চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। ভেতরে উগ্রপন্থার সম্ভাব্য পুনর্গঠন, বাইরে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা, বঙ্গোপসাগরে নতুন সামরিক সমীকরণ, আন্তর্জাতিক শক্তিগুলোর নজরদারি এবং অস্ত্র পাচারের অভিযোগ, সবকিছু মিলিয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। রাষ্ট্র যদি এই সংকেতগুলোকে গুরুত্ব না দেয়, তাহলে ভবিষ্যতের সংকট আরো গভীর হবে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের উপর শুধু এখন একটি দেশের নয়, বহু শক্তির নজর। কেউ বাণিজ্য চায়, কেউ বাংলাদেশকে দখল করতে চায়, বাংলাদেশকে দখল করে অন্য দেশ আক্রমণ করতে চায়, কেউ কৌশলগত কারণে তাকিয়ে আছে, কেউ নিরাপত্তার কারণে তাকিয়ে আছে, কেউ অর্থনৈতিক কারণে তাকিয়ে আছে, আবার কেউ বাংলাদেশকে মতাদর্শিকভাবে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারা সংসদে আছে, সংসদের বাইরে আছে। প্রশ্ন হলো, এত নজরের ভেতর বাংলাদেশ কি নিজের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা করার মতো প্রস্তুতি নিচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। নাকি আমরা এখন এমন এক বাস্তবতার দিকে এগুচ্ছি যেখানে অন্যরা বাংলাদেশকে তাদের ভূ রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে শুধু দেখব? আপনি উদ্বিগ্ন হচ্ছেন না? আমার তো খুবই উদ্বিগ্ন লাগছে, কারণ এর আগে বাংলাদেশকে নিয়ে কখনো এতগুলো শক্তি এভাবে খেলার সুযোগ পায়নি।
সুযোগ আপনি দেবেন আর পৃথিবীর শক্তিশালী পরাশক্তিগুলো এবং অপশক্তিগুলো আপনাকে নিয়ে ফুটবল খেলবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? পারবেন না। ভালো থাকবেন সবাই।